যোগেশের মাথায় আগুন জ্বলে উঠল। মাথা নেড়ে নীলের দিকে আঙুল তুলে যোগেশ বলল, এসব আমার ভুল, তোকে আমার পরিবারের এত কাছে নিয়ে আসা উচিত হয়নি। স্যার, আপনি ভুল বুঝছেন, এভাবে রাগ করবেন না প্লিজ, আপনি আগে একটু শান্ত হয়ে বসুন। যোগেশকে উত্তেজিত হতে দেখে ওকে সোফায় বসালো নীল, কিন্তু যোগেশ এক ধাক্কায় নীলকে মাটিতে ফেলে দিল। নীল বুঝল এখন আর যোগেশবাবুকে বুঝিয়ে কাজ নেই, তাকে এখন যাই বলা হোক সে ভুলই বুঝবে। তাই আদ্রিতা আর প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে শালিনীদের বাড়ি থেকে বেরিয়ে এলো সে। এ বাড়িতে আর এক মুহূর্তও থেকে নিজের সম্মানহানি করতে চাইছিল না নীল। বসার ঘরে সোফাতে প্রায় পুরো শরীর এলিয়ে দিয়েছে যোগেশ, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল সে। রাগের চোটে তার শরীর অসুস্থ হয়ে গিয়েছিল। নিজেকে একটু সামলে নিয়ে শালিনীকে প্রশ্ন করল, শালিনী, আমাকে সত্যি করে বলতো, নীল কি তোর সঙ্গে? না বাবা, তুমি নীলকে ভুল বুঝছো। শালিনী ওর বাবাকে সত্যিটা বলতে চাইছিল, কিন্তু শালিনীর কথা শুনেও যোগেশ কিছুতেই শান্ত হচ্ছিল না। কিছুক্ষণ পরে বলল, শালিনী, আমি জানি তোমাদের জেনারেশনের কাছে সবকিছুই নর্মাল, কিন্তু সবকিছুরই তো একটা নিয়ম আছে। তুমি ভুলে যেও না তুমি কোন বাড়ির মেয়ে, সীমা কখনো অতিক্রম করা উচিত নয়। আর তোমরা হলেই শুরু করে দিয়েছিলে, আর এমন চারজনে মিলে, ছি ছি ছি, আমার জায়গায় অন্য কেউ ঢুকে পড়লে কি হতো বলতো? এ কথা বলতে বলতে যোগেশবাবু একটা দীর্ঘশ্বাস ফেলল। বাবা, আমার কথাটা তো শোনো, আমাকে এক্সপ্লেন করার একটা সুযোগ দাও। বিরক্ত হয়ে বাবার দিকে তাকিয়ে বলল শালিনী। হঠাৎ করে আমাদের বাড়িতে 10-12 জন লোক ঢুকে পড়েছিল। ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলতে হবে না, আমাকে শুধু একটা কথার উত্তর দাও, তুমি কি নীলকে পছন্দ করো? চোখ ছোট করে মেয়েকে জিজ্ঞেস করল যোগেশ। যোগেশবাবু প্রথম থেকেই ভীষণ কনজারভেটিভ, নিজের মেয়েকে খুব ভালো শিক্ষা দিয়েছে সে। যোগেশ কখনো ভাবতে পারেনি যে এই অবস্থায় শালিনীকে দেখতে হবে, তাও আবার একজন বিবাহিত পুরুষের সঙ্গে। বাবা, এসব তুমি কি বলছো? লজ্জায় আর মাথা তুলতে পারছিল না শালিনী। আমাকে সব সত্যি কথা বলো, গম্ভীর হয়ে জিজ্ঞেস করল যোগেশ। নীলকে তোমার পছন্দ হলে আমাকে বলো, আমি আদ্রিতা আর নীলের ডিভোর্সের ব্যবস্থা করব। সেন পরিবার আমাকে সাপোর্ট করবে, আমার মুখের উপর কথা বলার সাহস নেই ওদের। যোগেশের কথা শুনে অবাক হয়ে গেল শালিনী, ওর মাথা কাজ করছিল না। বিরক্ত হয়ে নিজের পা মাটিতে ঠুকল সে। নিজের মেয়েকে দেখে আরও একবার দীর্ঘশ্বাস ফেলল যোগেশবাবু। কলকাতায় এমন অনেক পরিবার আছে যারা শালিনীকে নিজেদের বাড়ির বউ করতে চায়, কিন্তু সবাইকে ছেড়ে শালিনী কিভাবে নীলকে পছন্দ করলো সেটাই ভেবে পাচ্ছিল না যোগেশবাবু। মিত্র বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরল নীল এবং আদ্রিতা। প্রিয়াঙ্কা সামনের সিটে বসেছে, আর পেছনের সিটে স্বামী স্ত্রী। ফেরার পথে যোগেশবাবুর রিয়াকশনের কথা ভাবতে লাগলো নীল। এরকম একটা বাজে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। লজ্জায় ওর চোখ মুখ লাল হয়ে গেল। আমি জানতাম না যে যোগেশবাবু এতটা রাগী, উনি আজ এভাবে রিয়াক্ট করলেন। এখনো তুমি ওনার রাগের কথা ভাবছো? তোমার মনে হচ্ছে না এসবের জন্য তুমি দায়ী? নীলের দিকে তাকিয়ে ওকে বকাবকি শুরু করে দিল আদ্রিতা। তুমি আমাকে কেন ব্লেম করছো? উনি তো যা খুশি তাই ভাবছিলেন। নীলের কথা শেষ হওয়ার আগেই প্রিয়াঙ্কা বলে উঠল, সামনের সিগন্যালে আমাকে নামিয়ে দিও, আমাকে ছেড়ে তারপর বাড়ি গেলে তোমাদের দেরি হয়ে যাবে। নীল কোনো জবাব দেওয়ার আগে আদ্রিতা বলল, তুই এত চিন্তা করিস না, নীল তোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। আমার কিছু কাজ আছে, আমাকে বাড়ির জন্য সবজি গ্রোসারি জিনিস নিতে হবে, ভাবছি একটু সুপারমার্কেট যাব। এরপর নীলের দিকে তাকিয়ে আদ্রিতা জিজ্ঞেস করল, তুমি কি খাবে বলো, আজ রাতে তাহলে সেটাই বানাবো। আদ্রিতার মুখে কথা শুনে অবাক হয়ে গেল নীল। ওদের দুজনের বিয়ে প্রায় 3 বছর আগে হয়েছে, কিন্তু এতদিনে কখনো আদ্রিতা নীলের জন্য রান্না করেনি। হ্যাঁ, একাধবার নীলকে রান্নার কাজে হেল্প করেছে, এটা ঠিক, কিন্তু আজ যেভাবে আদ্রিতা বলল সেটা শুনে তো নীলের মুখে হাসি ফুটে উঠল। ওর মন ভালো হয়ে গেল। আজ একদিনে যা যা ঘটল তার সমস্ত ধকল যেন এক নিমেষে চলে গেল। তারপর ট্যাক্সি ড্রাইভারকে বড় বাজারের দিকে যেতে বলল। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল বড় বাজার। নাও, তোমার বাজার এসে গেছে, এখান থেকে যা কেনার কিনে নাও, আমি ততক্ষণে এই ট্যাক্সিতেই প্রিয়াঙ্কাকে ড্রপ করে আসছি, ততক্ষণে তোমার বাজার করাও হয়ে যাবে। আদ্রিতার দিকে তাকিয়ে বলল নীল। নীলের কথা শুনে মাথা নাড়ালো আদ্রিতা। আদ্রিতা বেরিয়ে যেতেই ড্রাইভার প্রিয়াঙ্কাকে পেছনে গিয়ে বসতে বলল। প্রিয়াঙ্কা কথা মতো পেছনের সিটে ঠিক নীলের পাশে এসে বসল। গাড়ির পেছনে এখন শুধু নীল আর প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা যেন একটু আনকমফোর্টেবল ফিল করছিল। এতক্ষণ আদ্রিতা ছিল বলে খানিক রিল্যাক্সড ছিল প্রিয়াঙ্কা, কিন্তু এখন ওর ভয় করতে শুরু করলো। এত নার্ভাস কেন? চিন্তা নেই, আমি তোমাকে খেয়ে ফেলবো না। পাশে বসে থেকে হেসে বলল নীল। কই, কোথায়? না, আমি নার্ভাস নই। এ কথা বলার পর মাথা নিচু করে নিল প্রিয়াঙ্কা। নীলের আসল পরিচয় জানার পর থেকেই প্রিয়াঙ্কা যেন ওর সঙ্গে কিছুতেই নর্মাল হতে পারে না। প্রিয়াঙ্কার হাবভাবও পুরোপুরি বদলে গিয়েছিল।
নীল সামনে এলেই আনকমফোর্টেবল হয়ে যেত প্রিয়াঙ্কা। বলা যায় নীলকে ভয় পেতে শুরু করেছিল। প্রিয়াঙ্কার দিকে মুখ ঘুরিয়ে নীল বলল, আমাদের মধ্যে আগে যা ঘটেছে সেটা নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। তুমি আমায় যা কথা শুনিয়েছ তা নিয়ে গিল্ট ফিল করো না। তুমি আর আদ্রিতা খুব ভালো বন্ধু, আর তোমার বন্ধু আমার সঙ্গে থেকে অনেক কিছু সাফার করেছে, তাই জন্যই তুমি আমাকে শিক্ষা দিতে চেয়েছিলে। আই এম সরি। খুব ধীরে এই কথাটা বলল প্রিয়াঙ্কা। আমি জানি তুমি সবসময় আদ্রিতার ভালো চাও, তাই আজ আমি তোমাকে একটা ভালো খবর দিতে চাই। মুখে মুচকি হাসি নিয়ে প্রিয়াঙ্কাকে বলল নীল, খুব তাড়াতাড়ি আমি কলকাতা শহরের সব থেকে বড় হোটেল খুলতে চলেছি, আর আমি চাই ওই হোটেলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তুমি জয়েন করো। হোয়াট? সত্যি? নীলের কথা শুনে নিজের মাথা তুলে জিজ্ঞেস করল প্রিয়াঙ্কা। ও রীতিমতো এক্সাইটেড হয়ে গিয়েছিল। হ্যাঁ সত্যি, আমি অনেক ব্যস্ত থাকব, সবসময় তার হোটেলে যেতে পারবো না, তাই আমার অবর্তমানে সমস্ত সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। হাসি মুখে বলল নীল। আসলে এই হোটেল বিজনেসের সমস্ত কাজ করে রেখেছিল নীল। কুশলের সঙ্গে মিলে নীল হোটেলের ব্যবসাকে অন্য একটি স্তরে নিয়ে যেতে চাইছিল, পাশাপাশি ফুড আর বেভারেজ ইন্ডাস্ট্রিকেও। আমি তোমাকে হায়ার করলাম, আমার বিশ্বাস কখনো ভেঙো না। আমি তোমাকে এই ইন্ডাস্ট্রির তুলনায় 3 গুণ বেশি স্যালারি দেব। নীল আশ্বস্ত করে বলল, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? তুমি কি সত্যি এটা চাও নীলদা? প্রিয়াঙ্কা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। হ্যাঁ, তবে আমার একটি শর্ত আছে। তুমি সবসময় আদ্রিতার উপর নজর রাখবে। ওকে কোনো ছেলে বিরক্ত করলে, ওর কোনো অসুবিধে হলে সব খবর প্রথমে আমাকে দেবে। বেশ গম্ভীর হয়ে প্রিয়াঙ্কাকে এই কথাগুলো বলল নীল। পাক্কা? আমি তোমার এই শর্তে রাজি। আমি কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই করব। চওড়া হাসি হেসে বলল প্রিয়াঙ্কা। অপরদিকে সেন ম্যানশনে মুখ ছোট করে বসেছিলেন কল্যাণী সেন, আর ওনার আশেপাশে পরিবারের বাকি সদস্যরা। আমি এখানে আজ একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করার জন্য সকলকে ডেকেছি, মুখ গম্ভীর করে বললেন কল্যাণী। তারপর পরিবারের সকলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, এখন সেন পরিবারের 60% শেয়ার্স আদ্রিতার কাছে রয়েছে, এই বিষয়ে আপনাদের কি মতামত? আবার কোন ফোন দিয়ে আঁটছেন কল্যাণী সেন? আদ্রিতার থেকে কি সমস্ত শেয়ার্স কেড়ে নেবেন তিনি? নীল কি করবে? কিভাবে সাহায্য করবে ওর আদ্রিতাকে? এদিকে আদ্রিতা তো নীলের জন্য একদম পাক্কা গৃহিণী হয়ে উঠছে। নীল আর ওর সম্পর্কটা কি এবার স্বামী স্ত্রীর মতো হয়ে উঠবে? আচ্ছা, শালিনী কি নীলকে পছন্দ করে? যোগেশবাবু কি নীল আর আদ্রিতার ডিভোর্সের চেষ্টা করবে? নীল আর আদ্রিতার সংসার জীবনে কোনো নতুন ঝড় আসতে চলেছে কি? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।